হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা এর আগে দশম শ্রেণীর অঙ্কের বই সম্পূর্ণ সলভ করেছি। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিত্ত সলভ করে দিয়েছি। সালের কোশ্চেন মানে 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান করা আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে তার সলিউশন সম্পূর্ণ পেয়ে যাবে। ঠিক আছে, রায় মার্টিন প্রশ্নবিত্ত সলভ করে দিয়েছি। এবিটিএ টেস্ট পেপার আমরা সলভ করছি। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে, বা না পেলেও তোমরা কমেন্টে জানাতে পারবে, আমরা সেখান থেকে সলিউশন করে দেবো। মাধ্যমিকের ছাড়াও আমরা ক্লাস 9, 11 এবং 12-এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দিয়েছি। আমাদের চ্যানেল প্লেলিস্টে তার সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস আমরা 821 পেজের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের সলভ করবো। 821 পেজের এবিটিএ টেস্ট পেপারের যে ম্যাথের কোশ্চেনের সলভ করছি। দেখো, একের দাগের 1 থেকে প্রথমটা কি বলেছে? প্রথমটাই বলেছে যে কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত, আসল আর 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত বলে দিয়েছে কত? 10:12 বার্ষিক সরল সুদের হার চেয়েছে। আমরা ধরে নিচ্ছি, দেখো এখানে আমরা ধরে নিচ্ছি আসল 10x টাকা, 10:12 যেহেতু বলেছে, আসলটাকে 10x ধরবো আর সুদ আসলটাকে 12x। তাহলে সুদ কত হচ্ছে? 12x মাইনাস 10x টাকা। তাহলে এখান থেকে সুদ পেয়ে যাচ্ছি 2x টাকা। এবার দেখো বলছে এখানে যে 5% সুদের হারে, তাই না? 5 বছরে কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত। তাহলে 5 বছরে এই আসলটার 5 বছরের সুদ কত হবে? 10x টাকার আমরা সুদের হার 8% ধরে নিচ্ছি। 8% ধরে 5 বছরের সুদ হয়ে যাচ্ছে 8/100 এত টাকা। এই শূন্য কেটে গেল, 5 কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে হয়ে যাচ্ছে xr/2। তাহলে শর্তানুসারে এই দুটো সুদ নিশ্চয়ই সমান হবে, যেটা আসছে xr/2 = 2x। x কেটে গেলে r = 4 আসছে। তাহলে দেখো সুদের হার আসছে 4%। ঠিক আছে, অপশন সি তে আছে 4%। অপশন সি 4%। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলেছে যে 3x² + kx - 27 = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। 3x² + kx - 27 = 0 সমীকরণের দুটো বীজ পরস্পর সমান কিন্তু বিপরীত। আমরা একটা বীজ ধরে নিচ্ছি আলফা, অন্যটা তাহলে মাইনাস আলফা হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত? আলফা প্লাস মাইনাস আলফা = -b/a। b এর মান এখানে k, তাহলে -k/a এর মান 3, তাই তো? k/3। তাহলে আলফা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল = -k/3। এটা প্লাস মাইনাস কেটে গিয়ে 0, তাহলে -k/3 = 0 হলে -k = 0, -k 0 মানে k এর মানও 0 হয়ে যাচ্ছে। দেখো k এর মান আসছে 0। এটা কোন অপশনে আছে k এর মান 0? দেখো এটা আছে অপশন বি তে আছে k 0। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এটা 0। 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগের বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। দেখো এই একটা বৃত্ত মনে করো, এই একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে, এই একটা স্পর্শক হবে উভয়ের সরল সাধারণ স্পর্শক, এই একটা স্পর্শক হবে উভয়ের সরল সাধারণ স্পর্শক। দুটো সরল সাধারণ স্পর্শক হয়ে গেল। যে স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত থাকে তাহলে সরল সাধারণ স্পর্শক বলি। দুটো সরল সাধারণ হয়ে গেল। এই একটা দেখো, এই স্পর্শকের দুপাশে দুটো বৃত্ত, এটা তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এটা একটা স্পর্শক হচ্ছে, মোট 3টে স্পর্শক হয়ে যাচ্ছে। তাহলে স্পর্শক সংখ্যা হবে 3। ঠিক আছে, কোন অপশনে আছে এটা? স্পর্শক সংখ্যা 3 আছে অপশন সি তে, অপশন সি। ঠিক আছে, দেখো 3টে হয়ে গেল। একদম সহজভাবে হলো। দেখো প্রত্যেকটা অঙ্ক যতটা পারা যাবে সহজভাবে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করবো। ঠিক আছে, এবার দেখো 4-এরটা কি বলেছে। 4-এরটা বলেছে যে sec θ = cosec φ, থিটার মানটা 0 থেকে 90, ফাই এর মানটাও 0 থেকে 90 এর মধ্যে। তাহলে sin θ + φ কত? এই দেখো sec θ = cosec φ, তো তাহলে sec θ = cosec φ মানে sec 90 - φ, তাই তো? তাহলে উভয় দিক দিয়ে আমরা পুরোটা সেকে নিয়ে চলে এসেছি। sec θ, সেকের অপেক্ষকে, sec অপেক্ষকটা তুলে দাও। তাহলে θ = ডান দিকে 90 - φ, ফাইটা ডান দিক থেকে বাঁ দিকে এলে মাইনাসটা প্লাস হবে, তাহলে θ + φ 90 ডিগ্রি। এবার sin θ + φ কত হয়ে যাবে? হয়ে যাচ্ছে θ + φ এর মান 90 ডিগ্রি, sin 90 এর মান 1 হয়ে যাচ্ছে। 1 অ্যান্সার। দেখো এটা 4-এরটা অপশন ডি আছে 1। 4-এরটা অপশন ডি 1। 5 দেখবে, 6 দেখবে। 5-এর বলেছে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করলে
চোঙের আয়তন পূর্ব আয়তনের কত? চোঙের আমরা ব্যাসার্ধ মনে করছি আর একক আর উচ্চতা এইচ একক, তখন তার আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করে দেওয়া হলো। দ্বিগুণ মানে 2r হবে, 8টা দ্বিগুণ হয়ে গেলে 2r, আর উচ্চতা অর্ধেক হয়ে গেলে h/2 হয়ে যাচ্ছে। তখন আয়তন কত? পাই 8টা তখন 2r, পাই আর স্কয়ার এইচ এত ঘন একক হয়ে যাচ্ছে পাই, এটা 4r স্কয়ার আর h/2 ঘন একক, এইটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে 2 পাই আর স্কয়ার এইচ ঘন একক, এইটা আসছে। এখানে দেখো পাই আর স্কয়ার এইচ ঘন একক ছিল, এখানে 2 পাই আর স্কয়ার, একে 2 গুণ আছে, 2 গুণ আছে মানে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দ্বিগুণ হবে অপশানে আছে, অপশান এ তে আছে দ্বিগুণ হবে, অপশান এ দ্বিগুণ হবে, এটা উত্তর। ঠিক আছে, দ্বিগুণ হবে। দেখো নেক্সট দেখো দ্বিগুণ হবে হলো 6টা, 5 7 x 6 y 9 সংখ্যার গড় 8। 5 7 x 6 y 9, তাহলে সংখ্যাগুলির গড় মানে কি? সেই সংখ্যাগুলির সমষ্টি বাই যতগুলো সংখ্যা সেটা। কটা সংখ্যা? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, এদের গড় 8 বলেছে। তাহলে এখানে যোগ করলে 7 এর মাঝে 12, 12 আর 6 18, 18 আর 9 27, 27 প্লাস এক্স প্লাস ওয়াই কোনাকুনি গুণ করলে 6 8 48, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 48 মাইনাস 27, 48 মাইনাস 27 কত? 21, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 21 হয়ে যাচ্ছে। দেখো কোন অপশানে আছে এটা? এটা হচ্ছে অপশান বি তে, অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 21। এর সাথে সাথেই একের দাগের গুলো কমপ্লিট হলো। এবার আমরা 2 এর দাগে যাচ্ছি। দেখো দেখে নাও প্রসেসগুলো সব, খুব ভালোভাবে মনে রাখবে এগুলো এবং খুব ভালো করে প্র্যাকটিসও করবে। আর এই পেজের পর সম্ভবত আমাদের লাস্ট পেজটা সলভ করে দেওয়া আছে, সম্ভবত আমাদের 9টার মতো পেজ বাকি আছে এবিটিএ, সেইগুলো আমরা সলভ করবো ধীরে ধীরে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, 2 এর দাগে সলভ করছি। 2 এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করা, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে ড্যাশ বা ড্যাশ। দেখো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়, এ দুটো ফিক্সড। সুদের হার যদি সুদের হার ক্ষেত্রে কি হয়, সুদের হার একই থাকে। এবার চক্রবৃদ্ধি সুদটা কি হয়, প্রথম বছর একই থাকে, দ্বিতীয় বছর তারপর থেকে ক্রমাগত চক্রবৃদ্ধি সুদটা বাড়তে থাকে। তাহলে এখানে শূন্যস্থান দিয়েছে, আমরা কি লিখবো? প্রথম বছর যেহেতু একই থাকে, সমান বা বেশি। প্রথম বছরে একই থাকছে, সুদটা সমান, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে প্রথম বছর সমান, তারপর হয়ে গেলেই বেশি, তাহলে সমান বা বেশি। ঠিক আছে, শূন্যস্থানে হবে সমান, এইটা তারপরে বা আছে সমান বা বেশি। ঠিক আছে, সমান বা বেশি হবে, এটা অপশনে আছে। এবার দেখো 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 27। আমরা সংখ্যা 3টে মনে করছি মধ্য সমানুপাতিটা চেয়েছে, প্রথমটা এ, মধ্য সমানুপাতি বি, তারপরটা সি, এরা ক্রমিক সমানুপাতি আমরা মনে করছি। এদের গুণফল 27 বলে দিয়েছে, তার মানে এ ইন্টু বি ইন্টু সি 27। আর একটা কন্ডিশন কি পাবো আমরা, যেহেতু এরা ক্রমিক সমানুপাতি, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয়ে যাচ্ছে। এবার এই মানটা, এসির মানটা এখানে বসাচ্ছি, বিটা আগে নিচ্ছি, এসি ইজ ইকুয়াল টু 27, এসির মান কত? বি স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 27, তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু 27টাকে লিখছি 3 কিউব, কিউব সরিয়ে দিলে বি ইজ ইকুয়াল টু 3, বি এর মান 3 এলো, বিটাই মধ্য সমানুপাতি ছিল, মাঝের মান, মধ্য সমানুপাতি মানে মাঝের মান, তাহলে মধ্য সমানুপাতি হয়ে যাচ্ছে 3, তাহলে শূন্যস্থানে লিখবে 3। 3 দেখো 3 বলেছে যে কোন বৃত্তের কোন জায়ের লম্ব সমদ্বিখণ্ডক, এটা আমরা খুব ভালোভাবে জানি, তোমাদের 32 ও 33 উপপাদ্য আছে। বৃত্তের কেন্দ্রগামী কোনো রেখা কোনো জায়ের উপর লম্ব হলে সেটা সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ সেটা কেন্দ্রগামী। বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক সেটা কেন্দ্রগামী, অবশ্যই শূন্যস্থানে কেন্দ্রগামী হবে। হ্যাঁ, লম্ব সমদ্বিখ হলে কেন্দ্রগামী হতেই হবে। 4 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান ব্যাসের দৈর্ঘ্য। দেখো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমরা আর একক আর উচ্চতা এইচ একক মনে করছি, তখন আয়তন কত? উভয়ের এককটা আলাদা, আয়তনের একক পাই আর স্কয়ার এইচ ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2 পাই আর এইচ, এটা বর্গ একক। পাই আর এইচ দিয়ে ভাগ করে দিলে উভয় দিকে, বাঁ দিকে শুধুমাত্র আর পড়ে থাকছে, ডান দিকে 2 পড়ে থাকছে, তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2, তাহলে ব্যাস কত? 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 4, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 4 একক, তাই তো? তাহলে এককটা আছে
শূন্যস্থানে 4। এবার 5-এরটা দেখো কি বলেছে। 5-এর বলে দিয়েছে, আচ্ছা এইটাই তো 5-এর হলো, একটা বাদ গেছে, এইটা 5-এর হলো। যেটা বাদ গেছে সেটা বলছে সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ হলে কস থিটার মান। দেখো সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ, তাহলে সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু সাইন 30 এর মান। উভয় দিকে আমরা সাইনের অপেক্ষককে নিয়ে চলে এসেছি। সাইনটা যদি উভয় দিক দিয়ে তুলে দিই তাহলে থিটা মাইনাস 30 ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই 30টা ডান দিকে নিয়ে গেলে থিটা ইকুয়াল টু 30 প্লাস 30 ডিগ্রি হয়ে যাচ্ছে সমান 60 ডিগ্রি। তাহলে কস থিটার মান কত? কস থিটা ইকুয়াল টু কস 60, কস 60 এর মান হচ্ছে হাফ, কস 60 এর মান হাফ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে শূন্যস্থানে কস থিটার মান, এখানে শূন্যস্থানে হাফ লিখবে 1/2। নেক্সট দেখো এটা 1/2 হয়ে গেল। নেক্সট বলেছে শেষেরটা 6, 10, 5, 4, 9, 11, 20, 18 সংখ্যাগুলির মধ্যমা। ছয়, 10, 5, 4, 9, 11, 20, 18 মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি, দেখো 4, 5, 6 ঊর্ধ্বক্রমে 4, 5, 6, এই যে 4, 5, 6, 9, 10, 11 আছে, 9, 10, 11, তারপর আছে 18, 20। দেখো এদিকে 3টে মান, জোড় সংখ্যক পদ আছে, টোটাল 8টা পদ আছে। দেখো জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 হয়। বিজোড় সংখ্যক পদ হলে ছোট থেকে বড় সাজানোর পর মাঝের পদটা মধ্যমা, আর জোড় সংখ্যক পদ হলে ছোট থেকে বড় সাজানোর পর মাঝে দুটো পদের সমষ্টি বাই 2 সেটা মধ্যমা। এদিকে 3টে পদ, এদিকে 3টে পদ, মাঝে এই দুটো পদ, তাহলে মধ্যমা কত? 9 প্লাস 10/2, 19/2, 9.5, এটা মধ্যমা। মধ্যমা 9.5। 3-এর দাগে দেখো, 2-এর দাগে সমস্ত কমপ্লিট হলো 6টায়। তিনের দাগের একেরটা কি বলছে, একটি ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধন 5:6, এ ব্যবসা থেকে 125 টাকা লাভ পেলো, বি লাভ পেলো 160 টাকা। তাহলে মূলধনের অনুপাত 5:6। হ্যাঁ, এবার যে লাভের অনুপাত, তাহলে যেহেতু সময়ের বিষয়ে উল্লেখ করা নেই, উভয়ের মূলধন আমরা জানি মূলধন অনুপাতেই লাভ্যাংশ বণ্টিত হয়, লভ্যাংশ যেটা মূলধন অনুপাতে হয়। তাহলে মূলধন অনুপাত আর লাভের অনুপাত সমান হওয়া উচিত। যদি সমান হয় আমরা বলবো সত্য, যদি সমান না হয় আমরা সত্য বলতে পারবো না। এটা মূলধন অনুপাত। আর লাভ বলেছে এ এর লাভ 125 টাকা আর বি এর লাভ 160 টাকা। এর অনুপাতটা বের করি। 25 দিয়ে 5কে ভাগ করলে, এই 5 দিয়ে 25কে ভাগ করলে 25 হয়ে যাচ্ছে, 5 দিয়ে 125কে 25 হয়ে যাচ্ছে, 5 দিয়ে 160কে ভাগ করলে 32 হয়ে যাচ্ছে। আর একে ছোট করা যাচ্ছে না। তাহলে এই দুটো অনুপাত কিন্তু আলাদা আলাদা চলে আসছে, দুটো অনুপাত একই আসছে না, মূলধন অনুপাত আর লাভের অনুপাত আলাদা আলাদা। তাহলে এই তথ্যটা সত্য নয় অবশ্যই, তাহলে এই তথ্যটা মিথ্যা। 2-এরটা দেখো, 2-এর বলেছে রুট পাই একটি দ্বিঘাত করণী। রুট পাই একটি দ্বিঘাত করণী বলে দিয়েছে, এটা অবশ্যই মিথ্যা হবে। ঠিক আছে, রুট পাই দ্বিঘাত করণী নয়। 3-এরটা দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। এই যে এইরকম তোমরা যদি পরিবৃত্ত করে থাকো তাও দেখবে যে অতিভুজ যদি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত বলে অবশ্যই সেটা এই সমকৌণিক বিন্দু দিয়ে যায়। পরিবৃত্ত অঙ্কন করে দেখবে অবশ্যই সেটা সমকৌণিক বিন্দুটা দিয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা ব্যাস হয়ে যাবে, ব্যাস করে বৃত্ত অঙ্কন, তবেই তো এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়। এটা ভেবে নর্মাল ভেবে দেখলেই বুঝতে পারবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের চিত্রটা সমকৌণিক বিন্দু দিয়ে যাচ্ছে তো 90 ডিগ্রি, তবেই তো সেটা সমকোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা সত্য। ঠিক আছে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, তথ্যটা সত্য। 4-এর দেখো কি বলেছে, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু, ঘড়ির কাঁটার ঘন্টা, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয়মান π/6। দেখো ঘড়ির ঘন্টার কাঁটা, এটা একটা ঘড়ি হলে টোটাল 12 ঘন্টা থাকে, তাই তো? এটা 6, এটা 1, এখানে 11, এখানে 3, এখানে 2, এইভাবে করে টোটাল 12 ঘন্টা থাকে। তাহলে ঘন্টার কাঁটাটা 12টা ঘর যাচ্ছে, আর টোটাল সম্পূর্ণটা মানে 360 ডিগ্রি। তাহলে 1 ঘর সমান কত ডিগ্রি? 12 দিয়ে ভাগ করলে তার মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রির বৃত্তীয় মান কত?
180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। 1 ডিগ্রি মানে পাই বাই 180, আর 30 ডিগ্রি মানে এটা পাই ইন্টু 30 বাই 180, তার মানে 6 হয়ে যাচ্ছে, পাই বাই 6, তার মানে পাই রেডিয়ান বাই 6, এটাই বলা আছে কিন্তু। তাহলে এটা তোমাদের উত্তরে মিথ্যা দেওয়া থাকলেও এটা সত্য হবে কিন্তু, ঠিক আছে। এবার দেখো, এবার 5-এরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা 2টি। এই যে অর্ধগোলক, নিরেট অবশ্যই নিরেট হতে হবে, ঠিক আছে, ফাঁপা হয়ে গেলে কিন্তু আলাদা হয়ে যাবে। এই নিরেট অর্ধগোলকের এইটা একটা তল সমতল, আর এইটা একটা তল বক্রতল, তাহলে তলের সংখ্যা 2টি হচ্ছে, তাহলে এটা সত্য। এবার 6-এরটা দেখো, যে বলছে n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। দেখো যদি 6টা পদ থাকে, 1 2 3 4 5 6, তাহলে এই দুটো পদের সমষ্টি বাই 2, 6টা পদ মানে এইটা 3 নাম্বার পদ, তাহলে n/2 এখানে স্যাটিসফাই করলো, ঠিক আছে। আর এইটা n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ, কিন্তু এখানে মাইনাস বলা আছে, যেটা বলা আছে দেখো মাইনাস বলা আছে বইয়ে, তাহলে এটা প্লাস হলে সত্য হতো, যেহেতু মাইনাস বলা আছে এই দুটো পদের সমষ্টি হয়, তাহলে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে। যদি বলা হতো n/2 ও n/2 প্লাস 1 এই দুটো পদের সমষ্টি বাই 2 বা এদের গড়, তখন সত্য হতো, ঠিক আছে, পর্যবেক্ষণের গড় বলে সত্য হতো। এবার দেখো 3-এর দাগের গুলো সব কমপ্লিট হলো, আমরা 4-এর দাগে যাচ্ছি। 2 নম্বর করে যে কটা আছে, 1 নম্বর করে যে যতগুলো ছিল আমরা সলভ করে ফেলেছি। 821 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করছে এবিটিএ টেস্ট পেপারে। 4-এর দাগে 1-একটা কি বলেছে দেখো, কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। ধরি আসল মূলধন বা আসল, ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা ধরছি, p টাকাও ধরতে পারো, তাহলে দ্বিগুণ মানে সুদ আসল কত হবে, সুদ আসল 2x টাকা, তাহলে সুদ কত হবে 2x টাকা মাইনাস x টাকা ইজ ইকুয়াল টু x টাকা, ঠিক আছে। আচ্ছা সুদের হার কত, 25/4% সুদের হার। ধরি টি বছরে দ্বিগুণ হবে, ধরি টি বছরে দ্বিগুণ হবে, এটা আমরা ধরে নিচ্ছি, টি বছরে দ্বিগুণ হবে। এবার দেখো এইটা একটা সুদ পেয়েছি, আমরা আর একটা সুদ নির্ণয় করছি, এটা যোগ বিয়োগ করে একটা সুদ পেলাম, বিয়োগ করে আর একটা সুদ নির্ণয় করছি, যে এই যে আসল x টাকা এত পার্সেন্ট হারে এত বছরের সুদ, অতএব x টাকা 25/4 এত সুদের হারে টি বছরের সুদ, এটা আসছে x টাকা 25/4 ইন্টু টি বাই 100 এত টাকা, তাহলে x ইন্টু 25 ইন্টু টি বাই 4 ইন্টু 100 এত টাকা। 25টা কেটে গেলে 4 আসছে, তাহলে xt বাই 16 এত টাকা আসছে, xt বাই 16। তাহলে এই দুটো সুদ নিশ্চয়ই সমান হবে, যেহেতু একই টাকার একই সময়ের সুদ, একই সুদের হারে। অতএব শর্তানুসারে xt বাই 16 ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। এইখানে সুদটা দেখো, এই যে x টাকা, সুদ x টাকা, তাহলে x কেটে গেলে অতএব t বাই 16 ইজ ইকুয়াল টু 1, অতএব t ইজ ইকুয়াল টু 16। উত্তর লিখবে 16 বছরে দ্বিগুণ হবে, এটা উত্তর লিখবে 16 বছরে দ্বিগুণ হবে, অবশ্যই এটা উত্তর লিখবে। নেক্সট দেখো পরেরটা, কুণাল 5,000 টাকা 9 মাসের জন্য, জয়ন্ত 6,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। তাহলে লভ্যাংশ থেকে কুণাল 1500 টাকা পেলে ওই সময় জয়ন্ত কত টাকা লভ্যাংশ পাবে, সহজ অঙ্ক। আচ্ছা এর আগের অঙ্কটা আমাদের উত্তর লেখা হলো না, উত্তর কিন্তু অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কে, প্রত্যেকটা আগেরটা উত্তর লেখা ছিল যে 16 বছরে দ্বিগুণ হবে, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে 2 নম্বর করে। আচ্ছা কুণাল 5,000 টাকা 9 মাসের জন্য ও জয়ন্ত, কুণাল 5,000 টাকা 9 মাসের জন্য
ও জয়ন্ত 6,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ও জয়ন্ত 6,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, তাই তো, নিয়োজিত করে। অতএব কুণালের 1 মাস হিসাবে মূলধন কত? 1 মাস হিসাবে মূলধন তাহলে হয়ে যাবে 5,000 ইন্টু 9 এত টাকা, 5 9 45, 0 0 0 এত টাকা। আর অতএব জয়ন্তর 1 মাস হিসাবে মূলধন এটা 6,000 ইন্টু 5 এত টাকা, 5 6 30, 0 0 0 এত টাকা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কুণাল আর জয়ন্তর এইটা আসছে। এবার কুণাল ও জয়ন্তর মূলধনের অনুপাত। অতএব কুণাল ও জয়ন্তর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে? এর আসছে 45,000 ইস্টু 30,000। 15,000 দিয়ে ভাগ করলে 3:2 হয়ে যাচ্ছে। 15,000 দিয়ে ভাগ করলে 3:2 হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, এবার দেখো লভ্যাংশ বর্ধনের সময় কুণাল 1500 টাকা লভ্যাংশ পায়। ধরি জয়ন্ত পাবে, আমরা একটা ধরে নেব কুণাল 1500 টাকা লভ্যাংশ পায়। ধরি জয়ন্তর লভ্যাংশ x টাকা। তাহলে এই যে লভ্যাংশের অনুপাতটা মূলধন অনুপাতই হবে। অতএব শর্তানুসারে এখানে কি আছে? কুণাল আগে আছে, তাহলে কুণালের লভ্যাংশটা আগে। 1500 ইস্টু x ইজ ইকুয়াল টু 3:2। এখান থেকে x এর মানটা বেরিয়ে যাবে সহজভাবে, দেখো। বা 1500 বাই x ইজ ইকুয়াল টু 3/2। বা এখানটা করছি, দেখো, কোনাকুনি গুণ করলে 3x ইজ ইকুয়াল টু 1500 ইন্টু 2 বা x ইজ ইকুয়াল টু 1500 ইন্টু 2/3। 3 দিয়ে কেটে গেলে 500 আসছে। বা x ইজ ইকুয়াল টু 1000। তাহলে লিখবে জয়ন্তর লভ্যাংশ 1000 টাকা। জয়ন্তর লভ্যাংশ, অতএব জয়ন্তর লভ্যাংশ 1000 টাকা, এটা অবশ্যই লিখবে। জয়ন্তর লভ্যাংশ 1000 টাকা, অবশ্যই এটা উল্লেখ করবে। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে জয়ন্তর লভ্যাংশ 1000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো 3 দাগে যাচ্ছি। প্রসেসটা কিন্তু এটা যেভাবে করলাম ঠিক এইভাবেই করতে হবে। ঠিক আছে, 3 দাগে দেখো। 3 দাগে বলছে P/Q 5:7, P/Q ইজ ইকুয়াল টু 5:7। তাহলে P/Q ইজ ইকুয়াল টু 5/7। আমরা ধরি P ইজ ইকুয়াল টু 5K আর Q ইজ ইকুয়াল টু 7K। আমরা K অশূন্য ধ্রুবক ধরে নিচ্ছি, K অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এটা ধরে নিলাম। ঠিক আছে, P আর Q পেয়ে গেলাম। প্রদত্ত P-Q -6, প্রদত্ত আছে P-Q ইজ ইকুয়াল টু -6, তাই তো। তাহলে ভ্যালুগুলো পুট করি। তাহলে P এর মান, অতএব 5K -7K ইজ ইকুয়াল টু -6 বা -2K ইজ ইকুয়াল টু -6। মাইনাস কেটে দাও, K ইজ ইকুয়াল টু 6/2 বা K ইজ ইকুয়াল টু 3 হয়ে গেল। অতএব P ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? মানটাকে যদি পুট করি 5 ইন্টু 3 15 আর Q ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 7 ইন্টু 3 3 7 21। ঠিক আছে, P এর মান K এর মান পেয়ে গেছি। অতএব 2P প্লাস 3Q এর মান, অতএব 2P প্লাস 3Q, 2 ইন্টু P এর মান 15 প্লাস 3 ইন্টু Q এর মান 21। এটা হয়ে যাচ্ছে 30 প্লাস 63 হয়ে যাচ্ছে 93। অ্যান্সার লিখবে অতএব 2P প্লাস 3Q এর মান 93। এটা উত্তর লিখবে। দেখো প্রসেসটা দেখো ভালো করে।
নেক্সট দেখো 4-এর দাগে যাবো আমরা, 3-এর দাগের হয়ে গেল, এবার আমরা যাচ্ছি 4-এর দাগে। চার হয়ে যাচ্ছে, কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান। আচ্ছা, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, এখানে লিখবে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে 1 নাম্বার দাও। ওয়াই প্রপোর্শনাল টু জেড দেয়া আছে, অত ওয়াই ইজ ইকুয়াল টু কে টু জেড, এটাকে 2 নাম্বার দাও। এটা লিখবে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, জেড প্রপোর্শনাল টু এক্স বলা আছে আবার, অতএব জেড ইজ ইকুয়াল টু কে থ্রি এক্স, এটাকে 3 নাম্বার দাও। এখানে লেখো কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা 1 ইন্টু 2 ইন্টু 3 করে পাই, 1 ইন্টু 2 ইন্টু 3 করছি। এটা দেখো প্রত্যেকের বাঁ দিকের মান, তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড হয়ে যাচ্ছে, ডান দিকে কে ওয়ান ওয়াই কে টু জেড ইন্টু কে থ্রি এক্স হয়ে যাচ্ছে। তাহলে কে ওয়ান কে টু কে থ্রি কত হচ্ছে, কে ওয়ান কে টু কে থ্রি হয়ে যাচ্ছে এই যে এক্স ওয়াই জেড আর ওয়াই জেড এক্স, তার মানে এক্স ওয়াই জেড। অতএব কে ওয়ান কে টু ওপর নিচ সম্পূর্ণ কেটে গিয়ে 1 চলে আসছে। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। কি দেখাতে বলেছে, দেখাও ভেদ ধ্রুবক তিনটির গুণ, আচ্ছা ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান কত হবে। উত্তর লিখবে, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান, ভেদ ধ্রুবক প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে, ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1, এটা অবশ্যই উত্তর লিখবে প্রত্যেকটা অঙ্কে, ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1। 4-এর হয়ে গেল, নেক্সট দেখো 5-এর। পাঁচের কি বলেছে দেখো, 5-এর বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি সমান 8 সেমি আর এডি 5 সেমি। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, এ বি সি, বিডি লম্ব এসি, বিডি বলেছে 8, তাই তো। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি 8 সেমি এবং এডি 5 সেমি, তাহলে সিডি কত, এডি হচ্ছে 5, সিডি কত, এটা চেয়েছে। খুব সহজভাবে হয়ে যাবে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি, ঠিক আছে। প্রদত্ত বিডি সমান 8 সেমি এবং এডি সমান 5 সেমি, প্রদত্ত বিডি সমান 8 সেমি এবং এডি সমান 5 সেমি, ঠিক আছে। তাহলে অতএব তাহলে আমরা কি জানি, এই দুটো ত্রিভুজ সদৃশ এবং এই দুটো ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মূল ত্রিভুজের বিষয়টা আমাদের এখানে লাগবে না, আমাদের এখানে দুপাশে ছোট ত্রিভুজটা লাগবে। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি সদৃশ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই যে 90 ডিগ্রি কোণটা নিচ্ছি না, এবার দেখো এর এই কোণটার সঙ্গে এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান হয়, এই ত্রিভুজটা আগে বলেছি, তাহলে এর এই কোণের বিপরীত হচ্ছে বিডি, অতএব বিডি বাই এই কোণের বিপরীত হচ্ছে সিডি, সিডি ইজ ইকুয়াল টু, আর এর এই কোণের সঙ্গে এর এই কোণটা সমান হয়, এর বিপরীত হচ্ছে এডি, এডি বাই এর এই কোণের বিপরীত হচ্ছে বিডি। অতএব হয়ে যাচ্ছে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি ইন্টু এডি। তাহলে হয়ে যাচ্ছে আমাদের সিডি ইন্টু এডির মান 5 ইজ ইকুয়াল টু বিডি মানে 8 স্কোয়ার। তাহলে সিডি হয়ে যাচ্ছে 28 64 বাই 5, তাহলে সিডি হয়ে যাচ্ছে 5 একে 5, 1 14, 5 দুগুণে 10, 12.8। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 12.8 সেমি। কি বলেছে এখানে, এখানে বলেছে সিডির দৈর্ঘ্য কত হবে, অতএব সিডি বাহুর দৈর্ঘ্য, অতএব সিডির দৈর্ঘ্য হবে
12.8 সেমি। ঠিক আছে, দেখে নাও 5-এর হলো। এবার আমরা 6-এরটা সলভ করছি। দেখো কত সহজভাবে হয়ে গেল। দেখো 5-এরটা, 6-এর দেখো। দেখো আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট আমাদের হেল্পে সাপোর্টে আছে। যে সমস্ত স্টুডেন্ট আমাদের হেল্প সাপোর্টে আছে, আমরা প্রত্যেক ক্লাসে কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকি। যে সমস্ত স্টুডেন্ট আমরা হেল্প সাপোর্ট করছে তাদের ধন্যবাদ জানাই। এই আজকের ক্লাসেও আমরা সেই রকম ভাবে কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করবো। আর সেরকম উল্লেখযোগ্য স্টুডেন্ট যারা আমাদের হেল্প সাপোর্ট করছে, সেই রকম উল্লেখযোগ্য স্টুডেন্টের মধ্যে আজকের ক্লাসে যাদের নাম বলবো তারা হল সাগনিক মান্না, সৌনক পাত্র, সৌনক আদক, ইমন হাজরা, সৌরিত্র সামন্ত। এদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমরাও যারা দেখছো, তোমরাও যাদের সুবিধা হচ্ছে বা বিভিন্ন সাজেশন দিতে চাও কেন চ্যানেল কিভাবে ইমপ্রুভ করা যায়, তোমরা তোমাদের কমেন্টে জানাতে থাকো। আমরা পরবর্তীকালে তোমাদেরও নাম নেবো এবং তোমাদেরও ধন্যবাদ জানাতে পারবো। ঠিক আছে, ক্লাসে ফিরছি। দেখো 6-এর দাগেরটা। একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি এ কিউ 60 ডিগ্রি। একটা বৃত্তের ওপর এইরকম আমরা নিচ্ছি, এখানে পি বিন্দুতে স্পর্শক আর এখানে কিউ বিন্দুতে স্পর্শক। এটা এ বিন্দু, পি বিন্দুতে কিউ বিন্দুতে স্পর্শক, বৃত্তের কেন্দ্র এটা। আচ্ছা, এখানে কি বলেছে? পি এ কিউ 60 ডিগ্রি হলে এ পি কিউ, পি এ কিউ 60 ডিগ্রি, তাহলে এ পি কিউ এইটা হয়, এইটা পুরোটা 60 ডিগ্রি, তাহলে এইটা চেয়েছে। ঠিক আছে, এবার দেখো সহজভাবেই হয়ে যাবে। এই যে দেখো কি বলেছে, ও কেন্দ্রবৃত্তে, ও নাম দিচ্ছে, ও কেন্দ্রবৃত্তের পি ও কিউ বিন্দুতে দুটি স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে। ও কেন্দ্রবৃত্তের, আমরা প্রথম বিষয়টা বুঝিয়ে দিই। দেখো এইটা তো পুরোটা 60 ডিগ্রি, তার মানে এইটা দেখো, এটা একটা উপপাদ্য আছে, বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলে সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা আমরা এই একটা উপপাদ্য আছে, দেখবে সর্বসম প্রমাণ করি। দুটো ত্রিভুজকে সর্বসম দেখায়, অর্থাৎ এওপি আর এও কিউ কে সর্বসম দেখায়। তাহলে এরা সর্বসম মানে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এটা পুরোটা 30-60 বলেছে, তার মানে এইগুলো 30-30 করে হবে। এই ব্যাসার্ধ আর স্পর্শক কি করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে পুরো কোণটা 90 ডিগ্রি সম্পূর্ণটা হলো। এবার দেখো এই যে বৃত্তের কেন্দ্রগামী রেখা, এটা জ্যায়ের উপর লম্ব হয়। বৃত্তের কেন্দ্রগামী রেখা জ্যায়ের উপর লম্ব হয়, এটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা 90, এইটাও 90, তাহলে এটা 90 হয়ে গেল। তাহলে এই ত্রিভুজটা চলে এসো এ, এখানে যদি নাম দিই পি কিউ আর, যদি নাম দিই এই বিন্দুটা, তাহলে এ আর পি ত্রিভুজে এইটা 90, এটা 30, তাহলে এই কোণটার মান কত? 180 মাইনাস এই দুটোর সমষ্টি, তার মানে এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ পি কিউ এর মান 60 ডিগ্রি, এটাই উত্তর হবে। কি চেয়েছে এখানে? দেখো চেয়েছে এখানে কি চেয়েছে, এ পি কিউ, তাই তো? এ পি কিউ এর মান হবে 60 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তে পি ও বৃত্তের পি ও কিউ বিন্দুতে দুটি স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা, ও কমা পি ডট কমা ও কমা কিউ ডট কমা ও কমা এ ডট কমা, আচ্ছা পি কমা কিউ যোগ করলাম কোণ পি এ কিউ সমান 60 ডিগ্রি। তাহলে অতএব দেখো এখানে কি হয়ে যাচ্ছে, অতএব কোণ পি এ আর বা ও সমান কিউ এ ওই লিখি, কিউ এ ও সমান পি এ ও, এগুলো সমান সমান হয়ে যাবে, 30 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। এটা আমরা লিখছি দুটো সমান, এই কোণ দুটো যেহেতু সমান হবে, এটা 60 ডিগ্রি বাই 2, 30 ডিগ্রি করে হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো কি হয়ে যাচ্ছে, ও আর বা আমরা বলছি আবার ও আর পারপেন্ডিকুলার টু পি কিউ, আবার ও আর পারপেন্ডিকুলার টু পি কিউ, ও আরটা পি কিউ এর উপর লম্ব। অতএব কোণ পি আর এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ পি আর এ এর
এই পুরোটা যে ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয় বিষয়টা এখানে না উল্লেখ করলেও আমরা বিষয়টা পেয়ে যাচ্ছি। দেখো ত্রিভুজ পি আর এ, এই ত্রিভুজের কোণ এ পি আর ইজ ইকুয়াল টু, ত্রিভুজ তো তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে এইটা লম্ব আমরা 90 ডিগ্রি কোণ জানি, আর অন্য কোণটা এটা 30 ডিগ্রি জানি। তাহলে এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 9 3 12 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব কোণ পি এ কিউ এর মান 60 ডিগ্রি চলে আসছে। দেখো পি এ কিউ এর মান 60 ডিগ্রি। ঠিক আছে, 6 হয়ে গেল। দেখো 7 দাগে যাব। কি বলেছে 7টা? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবিসি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এই বিবাহুর দৈর্ঘ্য কত? সহজ অঙ্ক, কিন্তু একটু লেন্থি এই অঙ্কটা। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবিসি সমান 120 ডিগ্রি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এটা এ বি সি। ঠিক আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, আচ্ছা এবিসি 120, এইটা কোন কোনটা 120? বি কোণ 120, এবি বাহুর দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবিসি, তাহলে মানটা ঘুরিয়ে নিতে হবে। এইটা এ, এই বি কোণটা 120 বলেছে, তার মানে এইটাকে 120 নিতে হবে। হ্যাঁ, তাহলে বাকি দুটো বাহু সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এই দুটো বাহু সমান হবে। ঠিক আছে, আচ্ছা পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে? বৃত্তের ব্যাসার্ধ এটা 5 সেমি, এইটা 5, এইটা 5, এইটাও 5। ঠিক আছে, দেখো এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, পরিবৃত্তের কেন্দ্র ও হয়ে যাচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও। এবিসি সমান 120, কোণ এ বি সি সমান 120। অতএব দেখো কি হয়ে যাচ্ছে, এবিসি সমান 120 হলে, তাহলে যেহেতু এবিসি 120, তাহলে কোণ বি এ সি সমান কোণ এ সি বি সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস 120/2 সমান 60 ডিগ্রি/2 সমান 30 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। এইটা 30, এইটা 30। ঠিক আছে, বিভিন্নভাবে করা যাবে এটা। আচ্ছা আরো দেখো, তাহলে 30 ডিগ্রি করে হয়ে গেল। অতএব দেখো তার মানে হয়ে যাচ্ছে এ বি সমান বিসি, এই দুটো বাহু সমান, সমদ্বিবাহু বলে দিয়েছে তো, এই দুটো বাহু সমান। পরিবৃত্তের কেন্দ্র ও বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তাহলে ও এ সমান, ও এ সমান ও বি সমান ও সি সমান 5 সেমি। ঠিক আছে, এবার দেখো এই যে এসি বৃত্তচাপের ওপর, এখানে যদি একটা পি নাম দিই, যে এপিসি বৃত্তচাপের ওপর, এপিসি বৃত্তচাপে, এপিসি বৃত্তচাপে কি হয়ে যাচ্ছে দেখো, যদি আমরা 120 দেখাই, এটা 30-30 করে হয়ে গেল। 30-30, এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখিয়ে দিতে পারি, দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলে দুটো ত্রিভুজ সব দিক দিয়ে সমান হয়ে গেলে সর্বসম হয়ে যাবে। সর্বসম হয়ে যাওয়ার পর দেখো, দেখো এইটা সাধারণ বাহু, এইটার সঙ্গে এইটা সমান, এটা সর্বসম হয়েই যাচ্ছে। হ্যাঁ, ত্রিভুজ এ বিও আর ত্রিভুজ এসিও এর সর্বসম হয়ে যাচ্ছে। আর দেখো ত্রিভুজ এ বিও, ত্রিভুজ এ বিও ও ত্রিভুজ সুন্দরভাবে প্রমাণ হয়ে যাবে। দেখো বিসিও এর দেখো ও এ সমান ও সি হয়ে যাচ্ছে, এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এ বি সমান বিসি হয়ে যাচ্ছে, এটা লিখবে প্রদত্ত আছে বা কল্পনা অনুসারেও বলতে পারো। আর ও বি সাধারণ বাহু হয়ে গেল, ও বি সাধারণ বাহু।
অতএব ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ বিসিও। এটা সর্বসম হলে তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা দুটো কোণ সমান হবে। অতএব দেখো কোণ এ বি ও সমান কোণ এ বি ও সমান কোণ সি বি ও সমান কত হবে? পুরোটা তো 120, তার মানে 120/2 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। দুটো কোণই 60 ডিগ্রি করে হয়ে গেল, এই কোণটাও 60, এই কোণটাও 60। ঠিক আছে, এবার দেখো এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা যে এটা লম্ব হয় অটোমেটিক এটা 60 পেয়ে যাচ্ছে, সর্বসমান অপমান করলো, এটা লম্ব হচ্ছে। হ্যাঁ, এবার দেখো এইখানে এই দুটো কোণের সমষ্টি যেহেতু এইটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবার এই যে এই দিকের মানটা আসছে সর্বসম, যেহেতু এটা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছে, এটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। অনুরূপে আমরা কি পেয়ে যাবো দেখো, এই যে এই বৃত্তচাপের ওপর, এই বৃত্তচাপের ওপর এইটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তাহলে এই যে এটা যদি আমরা উল্লেখ করি যে এ পি সি বৃত্তচাপের ওপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, যে এ পি সি বৃত্তচাপে কোণ এ ও সি সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এ ও সি, এটা লিখবে এ ও সি বৃত্তচাপে প্রবৃদ্ধ এ ও সি সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর কোণ এ বি সি বৃত্তস্থ কোণ। অতএব দেখো প্রবৃদ্ধ এ ও সি কত হবে? প্রবৃদ্ধ এ ও সি হচ্ছে এর দ্বিগুণ, তার মানে আমরা একবারে লিখে দিচ্ছি 120 জায়গায় 240 হয়ে যাচ্ছে। অতএব শুধু এ ও সি কত হবে? শুধু এ ও সি হচ্ছে 360 থেকে 240 বিয়োগ সমান 120 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 120 হয়ে গেল, তার মানে এইটা 120, আবার এই দুটো সর্বসম তো। অতএব দেখো এ ও বি সমান বি ও সি সমান 120/2 সমান 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল 60, এইটা 60, অটোমেটিক এইটাও 60। অতএব এ বি, এবার একটু মুছছি, দেখো বিষয়টা ভালো করে বুঝবে। আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে সমবাহু ত্রিভুজ প্রমাণ করছি। সমবাহু ত্রিভুজ প্রমাণ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো এই কোণটা 60, এই কোণটা 60, তার মানে এইটা 30, মানে বাকিটুকু 30 হবেই অনায়াসে। অতএব ত্রিভুজ এ বি ও এর প্রতিটি কোণ সমান যার মান 60 ডিগ্রি, প্রতিটি কোণের মান। অতএব ত্রিভুজ এ বি ও সমবাহু ত্রিভুজ। তাহলে ও এ ব্যাসার্ধ 5 সেমি, তাহলে এ বিও 5 সেমি। অতএব এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। আমরা নিখুঁত ভাবে করলাম, তোমরা একটু গ্যাপ ট্যাপ দিয়ে করতে পারো, যে এতটা, এটা অনেকটা লেখা হয়ে যাচ্ছে, কিন্তু এটা লিখতে গেলে প্রায় 1 পাতা হয়ে যাবে। এত নিখুঁত ভাবে তোমরা নাও লিখতে পারো, একটু আধটু গ্যাপ দিয়েও করতে পারো। ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমরা সম্পূর্ণভাবে করে দিলাম। এবার দেখো এটা 7-এর হয়ে গেল। 8-এরটা কি বলেছে? 8-এর বলেছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই তো? মানে ব্যাসার্ধ মানে কি, আরটা নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ মানে আমাদের আর নির্ণয় করতে হবে। আরটা আমরা কিভাবে নির্ণয় করবো? এটা দেখো তোমাদের এই যে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার একটা আছে, যে এসি ইকুয়াল টু আর থিটা, সেইটা ধরে এটা করা হয়ে থাকে। এসি ইকুয়াল টু আর থিটা ধরে করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে বলেছে যে এখানে বলে দিয়েছে, দেখো বলা আছে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো? 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এবার দেখো এটা আমাদের এখানে পুট করতে হবে। আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু আর থিটা জানি, 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
ঠিক আছে। এস ইজ ইকুয়াল টু আর থিটা, এখানে থিটার মানটা কি হয় রেডিয়ানে, তাই তো? তাহলে দেখো যেহেতু 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা কি জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান হয়ে যায়। তাহলে এস ইজ ইকুয়াল টু যেহেতু আর থিটা, এস এর মান কত? এস এর মান হচ্ছে 220। হ্যাঁ, এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, এটা আর এর মান অজানা, আরই চেয়েছে তাই তো? আর আর এখানে কি চেয়েছে? আমরা যদি এটা কি হয়ে যাচ্ছে, এটা থিটাটা এস বাই থিটা, তাই তো? এস বাই থিটা হয়ে যাচ্ছে। তাহলে এস বাই থিটা যদি আমরা এখানে পুট করে দিই, আমাদের এস বাই থিটা পুট করতে হবে, থিটার মানটা পুট করব। তাহলে নর্মাল 63 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার যদি রেডিয়ানে আনি তাহলে এটা হচ্ছে 63, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু 63 পাই বাই 180, তাহলে ইন্টু 63 পাই বাই 180 হয়ে যাচ্ছে। আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 220 ইন্টু 180 বাই 63 পাই। এবার দেখো আর ইজ ইকুয়াল টু 220 ইন্টু 180, 63, 22 7, 22টা নিচে আর 7টা উপরে, 22 10 কে 220, 7 9 63, 9 দুগুণে 18 20, বা আর ইজ ইকুয়াল টু 200। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। দেখে নাও প্রসেসটা, ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 200 সেমি। আর একটা হলো এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 200 সেমি। দেখে নাও এখানে এইটা মানটা নির্ণয় করে নিয়েছি আগে, 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি কত, তাহলে পাই এর মানটা 63 ডিগ্রির মানটা এটা এসে যাচ্ছে। এস ইজ ইকুয়াল টু আর থিটা পুট করে দিয়েছি, এস ইজ ইকুয়াল টু আর থিটা পুট করে দিয়েছি। তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা পুট করে, এবার এস ইজ ইকুয়াল টু আর থিটা পুট করার পর যে পাই এর মানটা বসিয়ে দিয়েছি 22 7, এখান থেকে সহজভাবে নির্ণয় হয়ে গেছে। দেখো পাই এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো এরপর কি বলেছে, এটা 8 এর দাগের হয়ে গেল, 9 এর দাগে। নয়ের অঙ্ক বলেছে যে cot 2 থিটা cot 4 থিটা 1 হলে 4 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ থিটার মান কত? সহজ অঙ্ক। cot 2 থিটা 4 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি? 4 থিটা এই কন্ডিশনটা কি কারণে উল্লেখ করা আছে? তার মানে 4 থিটাটা 90 ডিগ্রি ছোট, ঠিক আছে? তার মানে আমরা cot 4 থিটাটাকে আমরা 90 মাইনাস 4 থিটা হিসেবে লিখতে পারি। হ্যাঁ, tan 90 মাইনাস 4 থিটা সেই হিসাবে লিখতে পারি। তাহলে cot 4 থিটা ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 1 বাই cot মানে tan 2 থিটা, বা cotটাকে আমরা লিখছি tan 90 মাইনাস 4 থিটা। আমরা এইটাকেও লিখতে পারতাম কটে ঘুরিয়ে, 4 থিটা সূক্ষ্মকোণ হলে 2 থিটা সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে? দুটোকেই আমরা tan এ নিয়ে এলাম, tan 2 থিটা। উভয় দিক দিয়ে tan তুলে দিলে 90 মাইনাস 4 থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা, বা মাইনাস 4 থিটা মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি, বা মাইনাস 6 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে গেল, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 6, অতএব থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। কি চেয়েছে এখানে? দেখো কি চেয়েছে এখানে, থিটার মান কত? তাহলে অ্যান্সার লিখবে থিটার মান 15 ডিগ্রি। অতএব থিটা এর মান 15 ডিগ্রি। দেখো সহজভাবে এটা করে দেবে। দেখো 9 এর দাগের হয়ে গেল। 10 এর বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা নির্ণয় করো। সহজেই হয়ে যাবে। দেখো তাহলে গোলক ও শঙ্কুর, একটি শঙ্কু এবং নিরেট গোলক এর ব্যাসার্ধ সমান 10 একটা,
শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধ ও আয়তন সমান। ধরি শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ঠিক আছে, শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, তাহলে গোলকের আয়তন পেয়ে যাব, আর শঙ্কুর, আর বলেছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা ধরছি শঙ্কুর উচ্চতা, ধরি শঙ্কুর উচ্চতা, ধরি শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। অতএব শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। দুটোর আয়তন সমান বলে দিয়েছে, তাই তো, দুটো আয়তন সমান। অতএব গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতা শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আচ্ছা, পাই আর স্কোয়ার বাই 3 উভয় দিক দিয়ে সরিয়ে দিচ্ছি, পাই আর স্কোয়ার বাই 3 উভয় দিক দিয়ে সরিয়ে দিচ্ছি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 4r পড়ে থাকবে। ঠিক আছে, কি কি চেয়েছে, কার কার অনুপাত, গোলকের ব্যাসের সঙ্গে শঙ্কুর উচ্চতা। তাহলে অতএব 2r বাই এইচ ইজ ইকুয়াল টু কি গুণাগুণি গুণ করলে হবে, এটা 1 আর এটা 2। অতএব 2r, ব্যাস মানে 2r, তো ব্যাসার্ধ r হলে 2r ব্যাস হয়ে যাচ্ছে, 2r ইজ টু এইচ ইজ ইকুয়াল টু 1:2। অতএব গোলকের ব্যাসের সঙ্গে উচ্চতার অনুপাত 1:2। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। অতএব গোলকের ব্যাস ও শঙ্কুর উচ্চতার অনুপাত, উত্তর লিখবে অতএব গোলকের ব্যাস ও শঙ্কুর উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু 1:2। এটাই অ্যান্সার। দেখো হলো। নেক্সট দেখো 11টা, এটাও আমরা সহজভাবে করে দিচ্ছি। দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত। আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে গোলকের বক্রতল আর সমগ্রতল একই। ঠিক আছে, 2 পাই আর এইচ। গোলকের 4/3 পাই আর কিউব আয়তন। গোলকের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। আর গোলকের কি বলেছে, কি সমান, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাই তো। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আমরা ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ ধরে নেব। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r1 একক। অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। আচ্ছা, দ্বিতীয় গোলকেরও ধরে নিচ্ছে, আয়তন অনুপাত চেয়েছে। ধরি দ্বিতীয় গোলকের এবং ধরি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r2 একক। অতএব দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই r2 স্কোয়ার বর্গ একক, যেটা দেয়া আছে। অতএব শর্তানুসারে এদের অনুপাতটা দেয়া আছে, 4 পাই r1 স্কোয়ার ইজ টু 4 পাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 25:16, তাই তো, 25:16। তার মানে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু
25/16, 4 পাই কেটে দাও। আর 1/r2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4 তার স্কোয়ার। দেখো উভয় দিকে স্কোয়ার ফর্মে আনলে চলে আসছে। তাহলে স্কোয়ার সরিয়ে দিলে r1/r2 ইজ ইকুয়াল টু 5/4। ধরি r1 সমান 5r একক ও r2 সমান 4r একক। আর অশূন্য ধ্রুবক হলে, আর অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এটা করলে এবার প্রথম গোলকের আয়তন দ্বিতীয় গোলকের আয়তন বের করো। এটা বুঝলাম। অতএব প্রথম গোলকের আয়তন 4/3 পাই r3, আর মানে এখানে 5r, এত ঘন একক, সমান 4/3 পাই 125 r3 ঘন একক। 4/25 4/25 কত? 4 125 400 500, 500/3 পাই r3 ঘন একক। আর দ্বিতীয় গোলকের আয়তন, অতএব দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই, এটা হচ্ছে 4r তার কিউব ঘন একক। এটা হয়ে যাবে 4/3 পাই 4 4 16, 4 16 64 r3 ঘন একক। 4 4 16 6 হাতে 1, 4 6 24 হাতে 25/3 পাই r3। অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, অতএব গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে? এই দুটোর অনুপাতে প্রকাশ করলেই হবে। এটা আছে 500/3 পাই r3 ইজ টু 256/3 পাই r3। আচ্ছা, পাই r3/3 সরিয়ে দাও, হয়ে যাচ্ছে 500 ইজ টু 256, 2 দিয়ে ভাগ করলে 250 ইজ টু 128, 125 ইজ টু 64, এইটা আসছে। দেখো 125 ইজ টু 64, এইটা আসছে আয়তনের অনুপাত। দেখো না প্রসেসটা, ঠিক আছে, এটাই আসছে, এটাই আসবে। এখানে আমরা লিখে দিয়েছি স্টেটমেন্ট করে, এটার ক্ষেত্রে আলাদা করে স্টেটমেন্ট লেখার দরকার নেই। গোলক দুটির আয়তনের অনুপাত এসে গেল। নেক্সট দেখো, নেক্সট অ্যান্ড লাস্ট এই পেজে 12টা একটা তথ্য আছে। দেখো তথ্যটাকে আমরা প্রকাশ করব, এখানে ছকে লিখবো, ছকে দেওয়া আছে, ছকের হিসাবে লিখছি। xi আর fi দেওয়া আছে, এখানে আছে xi, এখানে আছে fi। আমরা xi fi নির্ণয় করবো, বা fi xi। কটা মান আছে? xi আছে 3 5 8 9 11 13, 3 5 8 9 11 13। 3 5 8 9 11 13। fi কি আছে? 6 8 5 p, 6 8 5 p 8 14, 8 14। সামেশন অফ fi কত হবে? সামেশন অফ fi দেখো, এখানে একটা p আছে, p প্লাস 8 8 16, 16 আর 14, 8 8 16, 16 আর 14 30, 30 আর 5 35, 35 আর 6 41। আচ্ছা, এটা হচ্ছে 3 6 18, এটা 5 8 40, এটাও 5 8 40, এটা 9p, এটা 8 11 88, আর এটা 14 10 কে 140, 14 10 কে 140, আর 3 14 42, 182, তাই তো? তাহলে যোগটা কত আসছে দেখো, 182। 8 আর 2, তাহলে সামেশন অফ fi xi ইজ ইকুয়াল টু 9p প্লাস 8 আর 2 10, 10 আর 8 18, 8 থেকে 1, হাতে 1, 8 থেকে 9, 9 আর 8 17, 17 আর 4 21, 21 আর 4 25, 25 আর 26 6, হাতে 2, 2 আর 3। তো
তাহলে এখানে কি নির্ণয় করতে বলেছে? তথ্যের যৌগিক গড় 8, পি এর মান কত? প্রদত্ত তথ্যের যৌগিক গড় 8, এখানটা মুছে দাও। অতএব শর্তানুসারে আমরা জানি x bar is equal to summation of fi xi by summation of fi। x bar এখানে 8 is equal to summation of fi xi হয়ে যাচ্ছে 9p plus 368 by p plus 41। কোনাকুনি গুণ করলে 8p plus 8 8 4 8 32 is equal to 9p plus 368। ঠিক আছে, তথ্যের যৌগিক গড় কত বলা আছে? 8, তাই তো। 9p 3 6 18 5 8 40 5 8 40 9p 88 আর 14 ইন্টু 13 14 10 140 আর 14 ইন্টু 13 কত হচ্ছে? 14 13 3 4 12 2 হাতে 1 3 1 3 1 4 14 1 14 2 4 4 8 1 182 ঠিকই নিয়ে আছে। 8 আর 2 10 8 8 16 আর 2 18 8 হাতে 1 হাতে 1 18 1 16 16 4 20 4 24 25 থেকে 26 6 হাতে 2 2 হাতে 3। আচ্ছা, এইখানেটা দেখো পি 14 আর 8 22 22 আর 5 27 27 আর 8 35 আর 6 41 পি প্লাস 41। তাহলে গুণ করলে 8 8 4 8 32 বা 8p minus 9p is equal to 368 minus 328 বা মাইনাস p is equal to তাহলে 368 ওদিকে চলে আসছে, তাই তো। 368 চলে আসছে। তাহলে কিসের মান চেয়েছে এখানে? p এর মান চেয়েছে, তাই তো। p এর মান চেয়েছে। তাহলে এখানে 68 এই মানটা ওদিকে গেছে, তাহলে 28 38 48 তাহলে 40 হয়ে যাচ্ছে। তাহলে p is equal to -40। আমরা একবার এটা বসিয়ে এখানে যাচাই করে দেখে নেবো যে -40 আসছে কি। যদি p এর মান -40 আছে, এখানটা 1 এসে যাচ্ছে। p এর মান -40 আসলে এখানটা 1 এসে যাচ্ছে, সামেশন অফ fi টা 1 এসে যাচ্ছে। তার মানে এই মানটা যা আসবে সেইটাই হচ্ছে, এই মানটা উপরের মানটা যা আসবে সেটাই হচ্ছে যৌগিক x বার এর মান, যৌগিক গড়। তাহলে এখানে -40 বসলে 4 9 36 360। ঠিক আছে, একদম ঠিক আছে। ঠিক আছে, অতএব p এর মান হবে -40। তোমরা একটা ব্যাক ক্যালকুলেশন করে বসিয়ে দেখে নিতে পারো। এইখানে বসাও, এই যে -40 প্লাস 41, তার মানে এটা আসছে 1। তার মানে এইখানটা মান কত আসছে? এই যে নিচেটা 1 সামেশন অফ fi। এবার এই মানটা যদি, এই মানটা 8 বলা আছে, তাহলে উপরের মানটা যদি 8 আসে, 8/1 8 8/1 8 হয়, তাহলে উপরের মানটা যদি 8 চলে আসে তাহলে আমরা বলবো উত্তরটা ঠিক। তাহলে এইখানে বসিয়ে দাও, এইটা হচ্ছে উপরের মানটা। এই যে 9 ইন্টু -40 9p, এই যে p এর মান প্লাস 368, তাহলে এটা -360 প্লাস 368 কত হয়? 8 হচ্ছে। তাহলে 8/1 8, এইটা মিলে যাচ্ছে। p এর মান -40। যে উত্তরটা দেওয়া আছে তোমাদের ভুল উত্তর দেওয়া আছে, 10 উত্তর দেওয়া আছে সেটা ভুল, এইটাই হবে -40টা। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। p এর মান -40। ঠিক আছে, এর সাথে সাথে আমাদের এই পেজটা কমপ্লিট হলো। 821 পেজের যে ম্যাথের কোশ্চেন ছিল সেটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে এর পরে যে পেজটা আছে 821 এর পরবর্তী পেজ আমরা সলভ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।